আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। রেস্টুরেন্ট ভর্তি লোকের সামনে নেহার গালে তার হবু বর সজোরে থাপ্পড় মারল। সঙ্গে সঙ্গেই ওর ফর্সা গালে 5 আঙ্গুলের ছাপ ফুটে উঠল। নিজেকে ধাতস্থ করতে কয়েক সেকেন্ড লেগে গেল নেহার। সোজা হয়ে দাঁড়াতেই আবারও চড় পড়ল ওর ডান গালে। পরপর দুটো থাপ্পড় খেয়ে আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল নেহা আর তার বোনেরা। ভয়ে কাঠ হয়ে গেল ওরা। কোন কারণে তার হবু বর সাখাওয়াত এরকম করছে নিষ্ক্রিয় মস্তিষ্কে সেটার আন্দাজ করতে পারল না নেহা। রেস্টুরেন্টে পরিবার নিয়ে লাঞ্চ করতে আসা সবাই অদ্ভুত চোখে ওদের দেখে যাচ্ছে। কারো ঠোঁটের কোণে হাসি, যেন চড় মারার ঘটনাটাই তারা খুব বেশি মজা পেয়েছে। লজ্জায় অপমানে গা শিরশির করে উঠল নেহার। দুপায়ে ভর দিয়ে দাঁড়িয়েছিল ঠিক, কিন্তু ওর মনে হচ্ছে অতি শীঘ্রই জ্ঞান হারাবে। পেছনের দিকে কিছুটা হেলে পড়তেই নেহাকে ধরে ফেলল ওর কাজিন রোজা। খুব সাবধানে একটা চেয়ারে বসিয়ে দিল সে নেহাকে। এতক্ষণের পুরো ঘটনাটার চাক্ষুষ প্রত্যক্ষদর্শী ছিল রোজা। সাখাওয়াতের উগ্র ব্যবহারের কারণ খুঁজছিল সে, কিন্তু পরপর দুবার নেহাকে থাপ্পড় খেয়ে নেতিয়ে পড়তে দেখে ওর শরীরের রক্ত যেন ছলকে ওঠালো। কিছুতেই মেনে নিতে পারল না ব্যাপারটা। খুব একটা কথা না বললেও এই পর্যায়ে এসে ও আর চুপ থাকতে পারল না। ফিহাকে নেহার খেয়াল রাখতে বলে সে সাখাওয়াতের কাছে এসে দাঁড়ালো। ক্ষুব্ধ গলায় জিজ্ঞেস করলো, কি সমস্যা আপনার? এরকম কেন করলেন আপুর সাথে? সাখাওয়াত গরম চোখে তাকালো ওর দিকে। পরক্ষণেই দৃষ্টি ঠান্ডা হয়ে এলো। ফিচেল হেসে বলল, সমস্যা একটাই, আমি তোমার বোনকে বিয়ে করতে পারবো না। রোজা চুপ করে কথাটা কর্ণগোচর করলো। তারপর গলার স্বরটা উঁচুতে এনে বলল, সেটা তো সরাসরি আপনার মা বাবাকে জানিয়ে দিলেই পারতেন। রেস্টুরেন্টে ডেকে এনে সিনক্রিয়েট করার কি দরকার ছিল? আর সিনক্রিয়েট বলছি কেন, এটা তো অন্যায়। আপনি মহা অন্যায় করেছেন আপুর সাথে। সাখাওয়াত আগের মতোই হাসলো, বলল, কথাটা শেষ করতে দিল না রোজা। এর আগেই রাগী স্বরে বলে উঠল, কোনো ক্রমে এটা ব্যক্তিগত ব্যাপার হতে পারে না। আপনার সাথে আমার বোনের এখনো বিয়ে হয়নি যে আপনি তার গায়ে হাত তুলবেন, অপমান করবেন। আর কিসের অধিকার? হবু বর হতে পারেন তাই বলে মাথা কিনে নেননি যে অধিকার বলে জঘন্য ব্যাপারটাকে চালিয়ে দিচ্ছেন। আই লাইক ইউ। রোজা বিস্মিত হয়ে গেল, মুখের কথা হারিয়ে গেল। নেহার দিকে এক পলক দৃষ্টি ফেলে তারপর আবার সাখাওয়াতের দিকে তাকালো। ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, কি বললেন আপনি? সাখাওয়াতের ঠোঁটে ক্রূর হাসি, পাচকটা টিপে দিয়ে বলল, বাবা মা তোমার বোনকে পছন্দ আমার জন্য পছন্দ করেছে, জোর করে আজ আবার দেখাও করতে পাঠিয়েছে। আমি বিয়ে করতে চাই না ওকে, ওর সাথে আমার যায় না। দেখেই তো রাগ পেয়ে গেল আমার, আর রাগ হলে নিজেকে কন্ট্রোল করতে পারি না আমি। এই যে এখনো তোমার বোন এখানে আছে, ইচ্ছে করছে আরো থাপ্পড় মেরে বিয়ের শখ খুঁচিয়ে দিই। তবে এখানে এসে তোমার মতো একটা সাহসী স্ট্যান্ডার্ড মেয়েকে দেখে প্রথম দেখায় যে প্রেমে পড়ে যাব সেটা তো ভাবিনি। আই লাইক ইউ অ্যান্ড লাভ ইউ। রোজা কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। এসব কি বলছে লোকটা? সত্যিই কি সে আজ সাহস দেখিয়ে এতগুলো কথা বলে ফেলেছে লোকটাকে? ওকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে সাখাওয়াত একটু এগিয়ে এসে ওর হাত ধরে বলল, বসো, বসে কথা বলি আমরা। রোজা এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল। ব্যগ্র কণ্ঠে সাখাওয়াতের দিকে তাকিয়ে বলল, আপনার সাহস হয় কি করে আমার হাত ধরার? এভাবে তাকাতে হয় না, বুকের ভিতর ব্যথা হয় তোমার চোখের ওই নেশায়। রোজার কান ঝা ঝা করতে লাগলো। বিষ ঠেলে দিয়েছে যেন কেউ। তীক্ষ্ণ কণ্ঠে সে বলল, আপনার মতো লো ক্লাস মেন্টালিটির একজনের সঙ্গে আপুর বিয়ে ঠিক হয়েছিল ভাবতেই আমার ঘৃণা লাগছে। সাখাওয়াত ক্রূর হাসি হেসে বলল, আমার বেড পার্টনার হিসেবে তোমায় দারুণ মানাবে। রোজা বিস্মিত, কুণ্ঠিত, লজ্জিত, হতভম্ব। নেহা আর ফিহা সাখাওয়াতের এই কথাটা শুনে অবাক হয়ে গিয়েছে। এত নীচ একটা লোকের সাথে ওর বিয়ের কথাবার্তা চলছে। ভাবতেই বাবার উপর রাগ হলো ওর। মাথার ভেতর তীব্র যন্ত্রণা শুরু হলো। ব্যাগ থেকে ফোনটা বের করে কোনো মতে একটা মেসেজ লিখলো সে তার ভাইকে।
টেক্সট সেন্ড করে উঠে আসলো নেহা। পরনের শাড়িটা ঠিক করে নিয়ে রোজাকে নিজের কাছে টেনে নিয়ে এলো। রোজার চোখে টলমল পানি। সে কোনোদিন কারো কাছ থেকে এমন জঘন্য কথা শোনেনি। সাখাওয়াত একটা চেয়ারে বসে কোল্ড কফির স্ট্রতে চুমুক দিতে দিতে বলল, তো কি খাবে বলো, আর ভেবে এখনই বলে দাও। আমার সাথে কখন মিট করবে তুমি? বিয়ে করতে চাইলে বলতে পারো, বা অন্য কিছু চাইলেও আমি রাজি। আই অ্যাম স্ট্রং ম্যান। অনেক সুবিধা পাবে এর জন্য, হতে পারে সেটা টাকা বা সামথিং। নেহা ঘৃণা ভরা কণ্ঠে বলল। ফাদ্দার, আমার বোনকে আপনি এসব কথা বলেছেন তো ভালো হবে না। সাখাওয়াত ব্যঙ্গাত্মক সুরে বলল, ও আই সি, তুমি লাইক সিরিয়াসলি? যে নিজেই আমার হাতে থাপ্পড় খেয়ে ভদ্রমেয়ের মতো তা হজম করে নিয়েছে, সেই তুমি আমায় হুমকি দিচ্ছ? নেহা চেঁচিয়ে উঠল। হ্যাঁ দিচ্ছি। আমি এতক্ষণ চুপ ছিলাম কারণ সিক্রেট না হয় সেই জন্য। ভদ্র পরিবারের মেয়ে তো রাস্তার কুকুরের মতো সব জায়গায় নিজেকে উপস্থাপন করতে পছন্দ করি না। সাখাওয়াত শক্ত কণ্ঠে বলল, তুমি আমায় কুকুর বলছো? অ্যাডভান্টেজ কি তুমিও চাও নাকি? বিজনেসম্যান দেখে লোভে পড়ে গেছো? নেহার রাগ চড়ে উঠলেও সন্তর্পণে তা সামলে নিল। চোখ বুঝে শ্লেষাত্মক হাসি দিয়ে বলল, না, কুকুর তো তাও ভালো। আপনি নর্দমার কিটের চেয়েও জঘন্য, যেখানে সেখানে কিলবিল করে ওঠেন। লো মেন্টালিটির ক্লাসলেস লোক। সাখাওয়াত রেগে গেল। ইতিমধ্যেই রেস্টুরেন্টের অসুস্থ পরিবেশ দেখে অনেকেই তাদের পরিবার নিয়ে উঠে গেছে। তবুও দু চারজন যুবক বসে সাখাওয়াতের রং তামাশা আর রোজাদের অপদস্থ হওয়া দেখছে। কেউ আবার ওদেরকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। রোজা ব্যাপারটা কোনো ক্রমেই সহ্য করতে পারল না। রেস্টুরেন্টের পরিবেশটা ওর কাছে জঘন্যতম একটা জায়গা বলে মনে হচ্ছে। ম্যানেজার ওয়েটাররা কিছু বলছে না। এ পর্যায়ে এসে সাখাওয়াত হিংস্র গলায় বলল, আমি ক্লাসলেস? হোয়াট ডু ইউ মিন? তুমি কি ভাবছো আমার টাকা পয়সা নেই? আমার যথেষ্ট টাকা পয়সা আছে। রোজা এবার চেঁচিয়ে বলল, টাকা পয়সা আছে, তবে মনুষ্যত্ব নেই, যেটা সবচেয়ে দামি জিনিস। সাখাওয়াত রাগে কফির মগটা উপর করে টেবিলে ফেলে দিল। বসা থেকে দাঁড়িয়ে রোজার দিকে বড় বড় পা ফেলে এগিয়ে গেল। রোজা ভোরকে দুপা পিছিয়ে গেল। নেহা আর ফিহা ভয় পেয়ে গেল। সাখাওয়াত রোজার গালে নিচের গাল ঘষতে যাবে, ঠিক তখনই কে যেন পেছন থেকে সাখাওয়াতকে লাথি মারল। আরও ছিটকে গিয়ে পড়ল রোজার পায়ের ওপর। হতভম্ব হয়ে চোখ তুলে তাকালো রোজা। সামনে দাঁড়িয়ে আছে নেহার ভাই উৎস আর তার বন্ধুদের দল। রক্তবর্ণ গাঢ় চোখে তাকালো উৎস রোজার দিকে। অতঃপর নেহার উদ্দেশ্যে বলল। উৎসের চার বন্ধুও সমস্বরে বলে উঠল, তোরা যা নেহা, এরে দেখে নিব আমরা। রোজা তখনও নড়ল না জায়গা থেকে। উৎস বিরক্তি নিয়ে ওর হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে পড়ল, কি সমস্যা তোর? বলছি না গাড়িতে গিয়ে বস, শুনছিস না কেন? নাকি এক থাপ্পড় মারবো? রোজা এবার ছলছল কণ্ঠে বলল, এই লোকটা আমাকে ওর জঘন্য হাতে ছুঁয়েছে। ও ভালো লোক নয়। উৎস ওর অবস্থাটা বুঝতে পেরে গালে হাত রাখলো। কণ্ঠে নম্রতা এনে বলল, দরকার হলে ওর হাত কেটে নিবো আমি। তুই কাঁদিস না প্লিজ, গাড়িতে গিয়ে বস। ডিয়ার বাস চাচা পৌঁছে দেবে তোদের। উৎস ফিহা আর নেহাকে গমগমে গলায় আদেশ করলো রোজাকে নিয়ে গাড়িতে গিয়ে বসতে। রোজা ওর হাত চেপে ধরে বলল, উনি বলেছেন আমার সাথে রাত কাটাতে চান। নেহা আপুকে থাপ্পড় মেরেছেন। লোকটা জঘন্য ভাইয়া, প্রচন্ড জঘন্য। কথাটা শুনেই মাথায় আগুন ধরে গেল উৎসের। রোজাকে ঠেলে গাড়িতে উঠিয়ে দিল নেহাদের সাথে। শেষ বিকেলের মরা আলোয় উৎস অনিমেষ চাহনি মেলে ওদের চলে যাওয়া দেখল। শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। ক্ষুব্ধ কণ্ঠে বলল, হারামিটার এত শখ তোকে বেড পার্টনার বানানোর? ওর সেই শখ যদি ঘুষিয়ে না দিই তবে আমি উৎস না। উৎসের আদেশে ওর চার বন্ধু আসফি, ইমাদ, মাহিদ, রেনন মিলে রেস্টুরেন্ট থেকেই তুলে এনেছে সাখাওয়াতকে। নিয়ে আসা হয়েছে রেনন ইমাদদের ফ্ল্যাটে। আর রেস্টুরেন্টের ম্যানেজারকে আচ্ছা মতো ধোলাই দিয়ে এসেছে কেন তারা প্রতিবাদ করেনি। সাখাওয়াত এ ঘটনায় খানিকটা ঘাবড়ে গেল। ওকে বসিয়ে রাখা হয়েছে ফ্লোরে। উৎস হাত মুখ ধুয়ে এসে একটা চেয়ার টেনে বসে পড়ল সাখাওয়াতের সামনে। আটকে উঠল সাখাওয়াত। নেহা রোজাদের সামনে নিজেকে যতটা স্মার্ট দেখাচ্ছিল সেটা ফুরুত করেই উবে গেল। উৎস ওর গাল খামছে ধরে চিৎকার করে বলল, কি বলেছিলি তুই আমার বোনদেরকে?
তুই বেড পার্টনার বানাতে চাস? তোর এত বড় স্পর্ধা? তোর মতো কুত্তাকে তো গুলি করে মারা উচিত আমার, কিন্তু না, সেটা করব না। তোর মতো বেজামা কুত্তাদের মেরে হাত নষ্ট করতে চাই না। তোকে কি শাস্তি দেওয়া যায় বল তো? ইমাদ আর রেনন বলল, শালার বেশি কুড়কুড়ানি না, দিয়া দে বুকের উপর একটা ঘুষি, সব কুড়কুড়ানি বাইরে হইয়া যাইব। উৎস হিংস্র কণ্ঠে বলল, ঠিক বলেছিস, তবে ঘুষিটা বুকে নয়, ওর মেইন পার্টে যাবে। কি করে? নর্দমার কিট, ওটা না থাকলে কি করবি এবার? শাখাওয়াত দম্ভর মতো জমে গেল। ভয়ার্থ কণ্ঠে আমতা আমতা করে বলল, মানে? মানে বুঝিস না শালা, তুই বাচ্চা। ওয়েট, বুঝাই বলি। তোর যেটাই বেশি কুড়কুড়ানি, সেটা যদি না থাকে তাহলেই তো সব কুড়কুড়ানি শেষ, সব কিছু থেকে মুক্তি পাবি। তোর শুভাকাঙ্ক্ষী হয়ে এইটুকু কাজ তো আমরা করতেই পারি। কি বলিস তোরা? ইমাদ ডান হাতে টেবিলের ওপর চাপড় মেরে উৎসের কথায় সাই জানালো। তীব্র শব্দে কেঁপে উঠল শাখাওয়াত। মুখে কিছু বলতে পারল না। উৎসের অগ্নি দৃষ্টি পরখ করার দ্বিতীয়বার সাহস হলো না ওর। নেহাতের অপদস্থ করতে গিয়ে যে এমন পরিস্থিতিতে পড়বে সেটা ভাবেইনি সে। উৎস আর ওর বন্ধু দল যে এতটা হিংস্র সে মোটেও কল্পনা করেনি। সত্যিই কি ওর এই অবস্থা করবে ওরা? শাখাওয়াতের অন্তরাত্মা কেঁপে উঠল। সে আমতা আমতা করে বলল, আমাকে ছেড়ে দাও তোমরা, কেন এরকম করছো? উৎস সজোরে গালে থাপ্পড় মেরে বলল, আমার বোনদের সাথে কি নোংরা ব্যবহার করছিস মনে নেই? চেহারা দেখে তো মনে হয় না তুই একটা ইতর। টাকার লোভ দেখাস আমার বোনদের। কেন রে, আমরা কি ভিক্ষে করে ওদের বড় করেছিলাম? তোর মতো কিটের সাথে আমার বোনের বিয়ে দেব? এর চেয়ে ভালো তোকে জবাই করে বস্তায় মুড়িয়ে নদীতে ফেলে দেওয়া, যাতে দ্বিতীয়বার এসব করার সাহস না দেখাস, শালা বাস্টার্ড। শাখাওয়াত দমে গেল। এই ছেলে আবার সত্যিই ওকে জবাই করে ফেলবে না তো? এদের পাঁচজনের সাথে সে কখনোই পেরে উঠবে না। তবুও সে মাপ চাইল। কম্পিত কণ্ঠে বলল, আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে যেতে দাও তোমরা, আর কোনোদিন এরকম করবো না। আমাকে ছেড়ে দাও, যা চাইবে তাই দিব। শাখাওয়াতের এই কথায় সবাই বিস্ময় নিয়ে তাকালো। আসফি বর্ষা থেকে উঠে ওর প্যান্ট শার্টের পকেট খুঁজে ওয়ালেট ফোন নিয়ে নিল। ওয়ালেট চেক করে দেখলো সেখানে বেশ কিছু টাকা। গুনে দেখলো প্রায় 5,000 টাকা। ফোনটাও দামি। হঠাৎ সাইড বাটনে চাপ পড়তেই ফোনের ওয়ালপেপার দেখে। নাউজুবিল্লাহ বলেই চিল্লিয়ে উঠল। ইমাদ বিরক্ত গলায় জিজ্ঞেস করলো, চেঁচাচ্ছিস কেন শালা? আসফি চিপ কেটে উৎসের দিকে তাকালো, বলল, দেখ কি নোংরা পিকের ফোনে, এজন্যই শালার বেশি কুড়কুড়ানি। উৎস ওর হাত থেকে ফোনটা নিয়ে এক আছাড় মারল। ঠাস শব্দ তুলে সেটা কয়েক পার্টে ভাগ হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ল। শাখাওয়াতের চেহারা রক্ত শূন্য। আসফি হাতের টাকাগুলোর দিকে চেয়ে বলল, নিচে একজন বুড়ো দাদা থাকে না, ওনারে দিয়ে আসি, কিছু কিনতে ওনার কাজে লাগবে। এই শালার তো মনে হয় এইসব দিয়ে রাইতে ফুর্তি করব। কি বলিস দোস্ত? উৎস পড়ল। যা দিয়াই। শাখাওয়াত খানিকটা ভরসার সুরে বলল, টাকা পয়সা ফোন তো নিয়ে গেছো, এবার ছেড়ে দাও আমায়। রেনন ধপ করে টেবিলের ওপর বসে পড়ল। ওর হাতে একটা আপেল। মুখ হাঁ করে সেই আপেলে বড় একটা কামড় বসাতে বসাতে মেয়েলি কণ্ঠস্বর নকল করে বলল, ছেড়ে দিব? এভাবে বলে না বাবু। তুমি আজ সারাত আমাদের এখানে স্পেশাল যত্নে থাকবা। স্পেশাল যত মানে? বুঝতে পারোনি তাই না সোনামণি? ওকে দাঁড়াও, বুঝিয়ে বলছি। রেনন টেবিলের ওপর থেকে নেমে দাঁড়ালো। আপেলটা রেখে দুহাতের মুঠো শক্ত করে শাখাওয়াতের নাক বরাবর একটা ঘুষি মারল। কিঞ্চিত পিছিয়ে দেওয়ালে বাড়ি খেল শাখাওয়াত। মাথার পেছনটাই ভোঁতা এক প্রকার ব্যথা অনুভূত হচ্ছে। চোখ ঝাপসা হয়ে আসতেই রেনন ওর দুগাল বাচ্চাদের মতো জোরে টেনে দিল। শাখাওয়াতের মনে হলো ওর গালের মাংস ভেদ করে হাড্ডিতে বুঝি আঁচড় কাটছে কেউ। ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলল। হাত দুটো দড়ি দিয়ে বাঁধা থাকায় সে ছটফট করতে লাগলো। রেনন ওকে ছেড়ে দিল। ওর মুখের উপর থুতু মেরে বলল, এটাই আমাদের স্পেশাল যত্ন সোনামণি। লাগবে আরেকটু যত্ন? বলো তো করে দেই। শাখাওয়াত ভীত চোখে তাকিয়ে রইল। উৎস হুঙ্কার দিয়ে বন্ধুদের বলল, এরে সারা রাত আটকে রাখ, খাবার দিবে না, সকালে ছেড়ে দিবি। আজকের কথা মনে থাকলে ভবিষ্যতে এসব করার দুঃসাহস দেখাবে না, শালা কুত্তা। ইমাদ ভ্রু কুচকে জিজ্ঞেস করল,
নেহা বাসায় গিয়ে আঙ্কেলের এসব বলছেনি? উনার তো জানা দরকার। কি জানি এই 3 দিন বোকা কি করছে। ভাগ্যিস নেহা টেস্ট করেছিল ঠিক সময়ে, নয়তো বোকাগুলো এর ফাইজলামের শিকার হতো। আমি আসি, বাসায় যেতে হবে। আচ্ছা, আমরা এরে সামলাই নিব। নিস্তব্ধ পৃথিবীর পূর্বাকাশে ঝলমলে আলো ছড়াচ্ছে শুক্লা দ্বাদশীর চাঁদটা। পুরো আকাশ ঘিরে রেখেছে কোটি কোটি তারা। অন্ধকার এই রাত্রির আকাশখানি মনোযোগ দিয়ে অবলোকন করছে উৎস। হালকা ফিনফিনে হাওয়া গায়ে কাটা দিচ্ছে ওর। মনোযোগে ভাটা পড়ল ফোনের কম্পনে। ভাইব্রেশন মোডে থাকা ফোনটি পকেটের ভিতর যেন হাত পা ছুঁড়ে কান্নাকাটি জুড়ে দিয়েছে। উৎস দ্রুত গতিতে ফোনটা বের করে স্ক্রিনে তাকাতেই আদ্রিস ওয়াজিদ নামটা দেখল। তার বড় চাচার ছেলে। উৎস কলটি রিসিভ করলো। ওপাশ থেকে আদ্রিসের তীক্ষ্ণ কণ্ঠ শোনা গেল। নেহাদের সাথে যে ছোট লোকটা অসভ্যতামি করেছে ওটার কি ব্যবস্থা নিয়েছিস? উৎস প্রশ্নটার জন্য প্রস্তুত ছিল না। আদ্রিস যে বোনদের সাথে অন্যায় অসভ্যতামি মেনে নিতে পারবে না সেটাও ভালো করে জানে। আদ্রিসের হাতে পড়লে এতক্ষণে সাখাওয়াতের যে কী অবস্থা হতো ভাবতেই হাত কেঁপে গেল ওর। সেজন্য আগে ভাগেই ও সবটা সামলে নিয়েছে যাতে কোনো অঘটন না ঘটে যায়। কিন্তু ওকে জানালো কে এসব? ফিহা বাদরটা নিশ্চয়ই। উৎস হেসে আদ্রিসের প্রশ্নের জবাবে বলল, ওর ব্যবস্থা নেওয়া হয়ে গেছে ভাই, তুমি চিন্তা করো না। আদ্রিস শুনল, একটু থেমে আবার জিজ্ঞেস করলো, কোথায় ছোট লোকটা? কি ব্যবস্থা নিয়েছিস? উৎস ঢোক গিলে বলল, হাত পা ভেঙে আটকে রেখে আসছি। আদ্রিস স্বস্তি পেল যেন। হালকা গরম নিঃশ্বাস ছেড়ে গমগমের স্বরে বলল, গ্রেট। রাখি ভাই। বাসায় আয় তাড়াতাড়ি। আসছি। ফোন কলটি কেটে দিল উৎস। হাফ ছেড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে আবারও বাইরে মনোযোগ দিল। চারপাশের অন্ধকার কাটিয়ে এক টুকরো আলোকিত চাঁদ ঠিক আকাশের মাঝখানে এসেছে। মায়াবী আলোয় পৃথিবীকে যেন ভাসিয়ে নিচ্ছে অন্য কোনো রাজ্যে। বাড়ি পৌঁছতে রাত 10:30 বেজে গেল ওর। ডাইনিং থেকে পানি খেয়ে লিভিং রুমের দিকে পা বাড়ালো উৎস। গিয়ে দেখল নেহা, ফিহা আর রোজা বসে আছে। তিনজনের মাথা নিচু, দৃষ্টি কার্পেটের উপর। আদ্রিস ভলিউম কমিয়ে টিভি ছেড়ে রেখেছে, কিন্তু কিছুই দেখছে না। চোখের দৃষ্টিতে রাগ ফুটে আছে। হঠাৎ উৎসকে দরজায় দাঁড়ানো দেখে আদ্রিস বলল, তোর এই বোনটা বেশি চালাকি শিখে গেছে না? আমাকে না জানিয়ে তোকে টেক্সট করেছে। কত বড় সাহস হয়েছে বুঝতে পারছিস? উৎস এসে বসলো সিঙ্গেল সোফার হাতলে। তারপর বলল, ভুল হয়ে গেছে, থাক। তোমাকে তো ওরা ভয় পায়, আমি তো সামনে নিয়েছি ব্যাপারটা। আদ্রিস ঝাঁঝালো স্বরে বলল, আমি কি বাঘ নাকি ভাল্লুক যে ভয় পাই? যত সব নাটক। আর এরা কি বাচ্চা? তিনজন মেয়ে ওই কুত্তাটাকে মিলে বেধড়ক পিটাতে পারে নাই? খুকি সেজে থাকলে নর্দমার কিটরা এভাবে অপদস্থ করবে। যত সব অপদার্থ। উৎস শান্ত গলায় বলল, থাক ভাই, যেটা হওয়ার হয়ে গেছে। তো আব্বুরা কি বলল? আদ্রিস কাট কাট গলায় জবাব দিল, ডাস্টবিনের সাথে বিয়ে দেবে কে? ক্যান্সেল। ও যাক, ভালোই। অতপর আদ্রিস আর উৎস সাখাওয়াতের অবস্থা ব্যবস্থা নিয়ে কথা বলতে লাগলো। নেহা অধৈর্য হয়ে গেল, কিন্তু আদ্রিস ওদেরকে যেতে অনুমতি দেয়নি। আর না পেরে নেহা ওর পাশে বসা ফিহাকে ফিসফিস করে বলল, ওই সাক্ষরটার ওপর রাগ হচ্ছিল আমার, তাই আদ্রিস ভাইয়ার হাতে মার খাওয়াতে ইচ্ছা করছিল। ইচ্ছে করলেই তুই বলে দিবি? জানিস না ভাই কেমন? ছোট লোকটাকে মেরেই ফেলতো। সেটাই হওয়া দরকার ছিল। চুপ থাক তুই। ফিহা মুখ কালো করে বলল, ভালো করেছি বলে দিয়েছি। ওদের ফিসফিসানি রোজার কানেও পৌঁছলো। সে ভীতগ্রস্ত হয়ে বসে আছে সোফার এক কোণে। আদ্রিসকে সে অজানা কারণেই ভয় পাচ্ছে। লোকটার সামনে প্রচণ্ড অস্বস্তি বোধ করে সে। আধা ঘন্টা যাবৎ ওর সামনে বসে আছে, ভাবতেই ঘেমে উঠল সে। এত শাসন করে বোনদেরকেও, তাও আবার চাচাতো বোনদের। নেহা, ফিহা দুজনেই ভয় নিয়ে বসে আছে। তবে ওদের মধ্যে ফিহা আদ্রিসকে একটু কমই ভয় পায়। রোজা এবার নেহার দিকে চেপে বসে কানে কানে বলল, এই লোকটা তো কড়া কেন আপু? আমার ভয় করছে, যদি চর মেরে দেয়। আমাকে যাওয়ার সুযোগ করে দাও প্লিজ, মাথা ব্যথা হচ্ছে আমার খুব। ঘুম পেলে চলে যা। ফিহা বলল। রোজা খানিকক্ষণ ইতস্তত করে উঠে দাঁড়ালো। দুই ভাইয়ের মনোযোগ ওদের দিকে নেই। রোজা ধীর পায়ে দরজা পেরুতে গেলেই আদ্রিস পেছন থেকে রাগী স্বরে বলল, এই মেয়ে, এই তোমাকে যাওয়ার পারমিশন কে দিয়েছে? চুপচাপ এখানে বসে থাকো, তোমার সাথে হিসাব নিকাশ বাকি আছে আমার।
রোজা চমকে উঠল। আদৃশ্যের ধমকি শুনে চুপচাপ নেহার পাশে গিয়ে বসল। নেহাও অসহায় চোখে তাকালো। ভাইয়ের মাথায় কি চলছে সেটা উৎসও বুঝতে পারল না। রোজার চেহারা রক্ত শূন্য। ওর সাথে এই জমদূতটার কিসের হিসাব নিকাশ? ও তো ভালো করে চেনেই না আদৃশকে, শুধু জানে নেহার বড় চাচার ছেলে। সাখাওয়াতের সাথে রোজা যে জোর গলায় কথা বলেছে, এজন্য ওকে চড় থাপ্পড় মারবে নাকি?